গুজরাতের রাজকোট এখানে একটা এমন ঘটনা ঘটেছে যেটা নিয়ে ফের ওয়াকফ বোর্ডের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। গুজরাতের রাজকোটের নবাব মসজিদ, এখান থেকে 3 জন হিন্দু ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয়েছে বলপূর্বক। বলা হচ্ছে ওয়াকফের জমির নাকি তারা অবৈধ বসবাস করছিলেন ওয়াকফের জমিতে, সেই কারণে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, এমনটা তাদের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু যে প্রক্রিয়ায় তাদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে ওয়াকফের কার্যপদ্ধতিতে ফের প্রশ্ন উঠেছে। এর আগেও হিন্দুদের জমি, বাড়ি, তাদের চাষের জমি, সাধারণ দোকানপাট এগুলো থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে ওয়াকফ প্রপার্টির নাম করে। বারংবার অভিযোগ উঠেছে। কর্ণাটকের হাভেরি গ্রাম সম্প্রতি অভিযোগ উঠেছে যে সেখানে হিন্দুদের মন্দির, তাদের জমি এগুলো পিটিশন আকারে জমা দেওয়া হয়েছে জেলা শাসকের কাছে। বলা হয়েছে যে এগুলো নাকি ওয়াকফের প্রপার্টি। এই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়েছে। এছাড়াও চোলা সাম্রাজ্যের আমলের মন্দিরগুলোকে ওয়াকফ প্রপার্টি দেখানো হয়েছে, এমনটা আপনারা খবর আগেও পেয়েছেন। এমনকি আপনারা সকলেই জানেন যে একদা এই ওয়াকফ বোর্ড তাজমহলকে নিজেদের প্রপার্টি বলে দাবি করেছে, মানে মুসলমানদের যে জমি হবে সেটাই নাকি তাদের জমি। ওয়াকফের নির্দিষ্ট আইন আছে, সেটা তারা ভায়োলেট করছে, বারংবার অভিযোগ উঠেছে। আর এবার কিছুদিন আগে আপনারা জানেন যে মহারাষ্ট্র একটা টেম্পল কনফারেন্স হয়েছিল, সেখানে বিভিন্ন মন্দিরের যারা পূজারী, মন্দিরের ট্রাস্ট ওনার তারা এসেছিলেন এবং তারা অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রের হিন্দুদের মন্দির দখল করে নেওয়া হয়েছে, হিন্দুদের মন্দিরের জমিগুলো ওয়াকফ নিজেদের বলে দাবি করে দখল করে নিচ্ছে। পাশেই দরগাহ তৈরি করে দেওয়া হয় এবং দরগাহ তৈরি করার পর থেকে তাদের জমি নিজেদের বলে দাবি করে ওয়াকফকে তারা দান করে দেয় এবং ওয়াকফ এসে জমি দখল করে নেয়। ওয়াকফের এই গোটা কর্মপদ্ধতি প্রশ্নের আওতায়, সেই কারণেই আজকে ওয়াকফ যে আইন আছে সেটা সংশোধন করার প্রয়োজন হয়ে উঠে পড়েছে। আর এর মধ্যেই যেখান থেকে নরেন্দ্র মোদী একদা যেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, যেখানে আজও বিজেপির শাসন রয়েছে, সেই গুজরাতে ওয়াকফের বিরুদ্ধে আরেকটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। গুজরাতের রাজকোটের নবাব মসজিদ, সেখানে 3 জন ব্যবসায়ীদের দোকান ছিল, সেই ব্যবসায়ীদের দোকান থেকে মাল বের করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলপূর্বক, এমনকি তাদের দোকানও কবজা করে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠছে। কি বলা হচ্ছে, এই নবাব মসজিদ কমিটির যারা লোকজন রয়েছেন তারা নাকি ওয়াকফের কাছে গিয়ে বলেন যে এটা 60 বছর আগে তাদেরকে দোকানটা ভাড়া হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু ভাড়া হিসেবে দেওয়ার পরে এখন তারা বলছেন যে এটা যেহেতু ওয়াকফের সম্পত্তি তাই তাদের তাড়িয়ে দিতে হবে। কিন্তু নোটিশও দেওয়া হয়নি। উচিত ছিল নোটিশ দেওয়া, আইন আদালতে যাওয়া, কিন্তু সেগুলো কিচ্ছু করা হয়নি। যেহেতু মসজিদের জমি তাই তারা ওয়াকফের কাছে গেলেন এবং ওয়াকফ কমিটির সাথে মসজিদগুলোর কী ধরনের যোগসাজশ থাকে সেটা আপনারা জানেন। একেবারে তাদের অবর্তমানে যারা ওই দোকানের মালিক ছিলেন, যাদের জিনিসপত্র ছিল দোকানের মধ্যে, তাদের অবর্তমানে দোকানের মধ্যে তারা ঢুকে তাদের মালপত্র বের করে দিলেন, বের করে দিয়ে দখল মুক্ত করে দিলেন। মানে যাদের দখল ছিল সেখান থেকে নিজেদের আওতায় নিয়ে নিলেন নবাব মসজিদ কমিটির লোকজন। ভাবুন কত ভয়ঙ্কর ঘটনা। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যাবে? এ নিয়ে যদি ব্যবসায়ী পক্ষ যদি মসজিদ কমিটির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়তেন তাহলে কি ধরনের দাঙ্গাটাই না হতো। এই দাঙ্গা আমরা চাই না। গোধরা আমরা দেখেছি যে কী ধরনের সাম্প্রদায়িক হিংসা হয়েছে একতরফা, কিভাবে এই গুজরাতের গোধরায় কর্ষকদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারপর কি ধরনের ঘটনা ঘটেছিল আপনারা জানেন। এই গোধরার জন্যই বাজপেয়ীজি সরকার পড়ে গিয়েছিল। আর তারপরেও এই ধরনের ঘটনা ওয়াকফ অব্যাহত রেখেছে। শুধুমাত্র গুজরাতের এই রাজকোটে এই ধরনের ঘটনা ঘটছে এমনটা নয়, ওয়াকফের কার্যকলাপ নিয়ে সারা ভারতবর্ষে সন্দেহ রয়েছে। ওয়াকফের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? ওয়াকফের সবচেয়ে বড় সমস্যা হলো, মনে করুন যে আমি ওয়াকফকে দান করে দেবো আমার সম্পত্তি, দান করে দিতেই পারি, কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয় আপনারা জানেন যে সবচেয়ে বেশি ঝামেলার বিষয়। ধরুন জমি নিয়ে শরিকি বিবাদ থাকে, যে জমিটা শরিকি অংশীদারের মধ্যে রয়েছে, ধরুন কোনো নির্দিষ্ট অংশ ঠিক হয়নি, এক পিতার 4 সন্তান, এক সন্তান গোটা সম্পত্তি ওয়াকফকে দান করে দিল, এখানে 3 জনের ভাগ রয়েছে, কিন্তু তখন তাদের কালঘাম ছুটে যাবে এই শরিকি সম্পত্তি হিসেব করতে। এবার ধরুন আমার বাড়ির পাশে মুসলিমের জমি, আমি হিন্দু, আমার বাড়ি পাশাপাশি রয়েছে, হিন্দু মুসলিমের জমি পাশাপাশি, দাগ নম্বর 1। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় একটা বড় জমি যখন থাকে তার দাগ নম্বর 1 থাকে, দাগ নম্বর, খাতা নম্বর, খেসরা নম্বর, এই সমস্ত বিষয় আসলে রয়েছে, সেখানে প্লটিং হয়, কিন্তু দাগ নম্বর 1 রয়ে গেছে।
এবার একই দাগ নম্বর আলা জমি, ধরুন সে নিজের অংশের বাইরেও আপনার অংশটাকেও, মানে অর্থাৎ আমার অংশটাকেও সে ওয়াকফকে দান করে দিল। এবার আমাকে ওয়াকফের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে এই জমিটা আমার। এবার তারপর ওয়াকফ মানবে কি না, সেটা গোটা বিষয়টা রয়েছে ওয়াকফের উপরে। প্রথম কথা হচ্ছে আমার কালঘাম ছুটে যাবে। ওয়াকফের আইনজীবীও আলাদা, সেটা ওয়াকফের আইনজীবী, ওয়াকফ বোর্ড সেটাও মুসলিম, আইনজীবীরাও মুসলিম, অথচ আপনাকে কালঘাম ছুটিয়ে প্রমাণ করতে হবে। এবার তারা মানবে কি মানবে না সেই সিদ্ধান্তও তাদের হাতে। কতটা জটিল প্রক্রিয়া! এটা তো একপেশে ব্যবস্থা। আদালতে এই ধরনের ব্যবস্থা থাকে না। জমি জমার সমস্যা যখন আদালতে যায় তখন দুই পক্ষের শুনানি হয়, সেখানে একটা ক্লিয়ার জাস্টিসের জায়গা থাকে, সেটা নিয়েও বিবাদ থাকে। উপরে আপনি যেতেই পারেন, লোয়ার কোর্টের আপনাদের রায় পছন্দ হলো না, আপনি হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, খরচা হতে পারে কিন্তু যাওয়ার জায়গা আছে। কিন্তু ওয়াকফের যদি রায় আপনার পছন্দ না হয় তাহলে যাওয়ার কোনো জায়গা নেই। এই জায়গাটাই হচ্ছে ওয়াকফের সবথেকে ভয়ঙ্কর, আর এটারই সুযোগ নিয়ে ওয়াকফ বিভিন্ন সময়ে জমি দখল করছে বলে অভিযোগ উঠছে। কিন্তু যে ওয়াকফের এত সম্পত্তি, আপনারা কি জানেন যে ওয়াকফ হচ্ছে ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে মানে বড় সংস্থা, সর্ববৃহৎ সংস্থা যাদের কাছে জমি রয়েছে। সবচেয়ে বেশি জমি রয়েছে রেলের কাছে সংস্থাগত হিসেবে, তারপরেই রয়েছে ডিফেন্স, আর রেল আর ডিফেন্সের পরেই রয়েছে ওয়াকফ। কিন্তু তাদের বার্ষিক আয় কত জানেন? মাত্র 200 কোটি। যেখানে রেল হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, ডিফেন্স এক্সপোর্ট থেকেও প্রচুর ভারতবর্ষের এখন আর্নিং হচ্ছে, কিন্তু ওয়াকফ তাদের কাছে এত জমি কিন্তু মিসইউজ হচ্ছে, মিসইউটিলাইজেশন হচ্ছে। আর ওয়াকফের জমি কি দখল হচ্ছে না? ওয়াকফের জমিও বহু জায়গায় দখল হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি মুসলিমরা সেখানে থাকেন সেক্ষেত্রে ওয়াকফের খুব বেশি গড়িমসি দেখা যায় না, কিন্তু হিন্দুদের গন্ধ পেলেই সেখানে খুব সমস্যা দেখা যায়। রাজ্যের এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো বলেছেন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গার একটা বড় অংশ এটা নাকি ওয়াকফের জমি। অর্থাৎ ওয়াকফ যদি মনে করে যে কোনো জায়গায় নিজের সম্পত্তি বলে দাবি করে দিতে পারে, কিন্তু সেই দাবি তুলতে গিয়ে হ্যাপা পোহাতে হবে আপনাকে। আপনি আসল জমির মালিক, কিন্তু আপনাকেই কষ্টটা করতে হবে। ওয়াকফ নিজেদের জমি বলেই খালাস। বহু জায়গায় এমন ঘটনা ঘটেছে যেখানে চোল সাম্রাজ্যের সময়কার হাজার হাজার বছর পুরনো মন্দির সেটাকেও ওয়াকফ নাকি নিজের বলে দাবি করেছে, মিডিয়াতে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে বহু জায়গায় ওয়াকফের জমি নিয়ে ঝামেলা রয়েছে। টিপু সুলতানের যারা পরের প্রজন্ম তাদের একটা কবর রয়েছে কলকাতা টালিগঞ্জ এলাকায়, সেই জায়গাতেও ওয়াকফের সঙ্গে কলকাতা পুরসভার বিভিন্ন জমি জমা সংক্রান্ত ঝামেলা রয়েছে। বিষয়টা এখনও সমাধান হয়নি। যারা উত্তরসূরি রয়েছেন টিপু সুলতানের তারা বলছেন যে তারা ওয়াকফকে দান করেছিলেন, সেখানে অবৈধ বসবাসকারী আছে। আবার যারা ওখানে বাস করছেন তাদের বক্তব্য হচ্ছে যে না, অতিরিক্ত জমি ওয়াকফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিবাদ কিন্তু রয়েছে। কলকাতা পুরসভার এ নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, কলকাতা পুরসভার আধিকারিকরা ওখানে বারংবার গেছেন, মার খেয়ে ফিরে এসেছেন, জমির মাপজোক করা যায়নি। আর তার মাঝেই কিছুদিন আগে আপনারা জানেন যে কলকাতায় তৃণমূল একটি সভা করেছিল এবং জামিয়াতে উলেমায়ে হিন্দ একটি সভা করেছিল ওয়াকফের সমর্থনে। সেখান থেকে গমগমে ভাষণ দেওয়া হয়েছিল, নানান বিষাদগার করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারা বলছেন যে ওয়াকফ আইন যাতে সংশোধন না হয়, কিন্তু এই ওয়াকফ আইন যদি সংশোধন না হয় তাহলে অহিন্দুরা হিন্দুদের জমি এইভাবেই যদি ওয়াকফ করে দেয় তাহলে এই সমস্যা তো ক্রমবর্ধমান থাকবে। এখানে একটা ক্লিয়ার জাস্টিসের প্রয়োজন, একটা এমন সিস্টেমের প্রয়োজন যেখানে দুই পক্ষের দুই পক্ষ সমাধান হতে পারে, মানে দুই পক্ষের লোকজন থাকবে। মানে ওয়াকফের প্রয়োজনটাই কি? সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াকফের তো প্রয়োজনই, দেশে তো জাস্টিস দেওয়ার জন্য একটি সিস্টেম রয়েছে যার নাম হচ্ছে আদালত। আইন আদালত থাকতে এই ওয়াকফ জমির সমস্যার সমাধান করবে কেন? সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এটা। আর যদি ওয়াকফ বোর্ড থাকে তাহলে তো হিন্দুদের জন্য একটা হিন্দু বোর্ড থাকা উচিত, যাতে আমরাও দেবত্বর সম্পত্তি করে দিতে পারি। এটার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যদি ভারতবর্ষ তো সকলের জন্য সমান আইনের বিষয়টা লেখা আছে সংবিধানে, সকলের জন্য সমান অধিকার, সমান আইন, তাহলে মুসলমানদের জন্য আলাদা আইন থাকবে, হিন্দুদের জন্য থাকবে না। এটা তো উচিত না। আজকে হিন্দু পার্সোনাল ল বোর্ড নেই, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে। তাদেরকে সংখ্যালঘু বলে 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 তাদেরকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘু তো শুধু মুসলমানরা নন, সংখ্যালঘু তো বৌদ্ধ রয়েছে। তাহলে আজকে বুদ্ধিস্ট পার্সোনাল ল বোর্ড নেই কেন? আজকে খ্রিস্টান পার্সোনাল ল বোর্ড নেই কেন? আজকে শিখ পার্সোনাল ল বোর্ড নেই কেন? আজকে চাকমা পার্সোনাল ল বোর্ড নেই কেন? আজকে উপজাতিদের পার্সোনাল ল বোর্ড নেই কেন?
শুধুমাত্র একটি সম্প্রদায়কে ভোট ব্যাংকের জন্য আপনি অতিরিক্ত সুযোগ সুবিধা দেবেন আর জনগণ এটা বুঝতে পারে না, এটা তো নয়। জনগণ বুঝতে পারছে, কিন্তু ভোটের জন্য শুধুমাত্র একটা সম্প্রদায়কে দেওয়া হচ্ছে। তারা তো আজকে সংখ্যালঘু নন বিভিন্ন জায়গায়, যেমন সমস্ত জায়গায় তারা সংখ্যালঘু নন, সেখানে কেন তারা সংখ্যালঘুর ফ্যাসিলিটিটা পাবেন? এই প্রশ্নটা উঠবে। আপনাদের এই বিষয়ে কী মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যারা ভিডিওতে প্রথমবার এসেছেন, যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। এছাড়াও আমাদের সাহায্য করতে চাইলে আপনারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশান বেছে নিতে পারেন। হেল্প করতে পারেন আমাদের জিপে, ফোনপের মাধ্যমেও। ধন্যবাদ, ভালো থাকবেন।